আচ্ছা, আপনার প্রাক্তন আসলে কি আপনি তার কাছে ফিরে যাবেন? ধ্রুবর প্রশ্ন শুনে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। তুলতুলকে বুকের উপর নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন তিনি। তুলতুলের পিঠের উপর রাখা তার ডান হাত একটু পর পর ওঠানামা করছে। প্রশ্নটা যে তিনিই করেছেন তা ওনার ভাবভঙ্গি দেখে বোঝার কোনো উপায় নেই। আমি তপ্ত শ্বাস ফেললাম। ওনার এমন প্রশ্নে মনের ভিতরে ক্ষীণ রাগ জন্ম হলো। মস্তিষ্কের নিউরনে নিউরনে বয়ে কিছু সূক্ষ্ম রাগ আর অভিমান। আমি নিশ্চুপ রইলাম। ওনার প্রশ্নের জবাব না দিয়ে তুলতুলকে নিজের কাছে নিয়ে নিলাম। রাগ কিংবা অভিমানের উপেক্ষিতে তুলতুলকে ছিনিয়ে নেওয়ার অধিকারটা খাটালাম। ওনার ঠিক উল্টো দিকে ফিরে চুপচাপ তুলতুলকে নিয়ে শুয়ে পড়লাম। মিনিট খানেক পেরোতেই তুলতুলের ঘুম জড়ানো চোখ আস্তে আস্তে বুজে এলো। আচমকাই ধ্রুব মৃদুস্বরে হেসে উঠল। আমি গাড় বাঁকিয়ে আমার কৌতূহলে চোখ জোড়া ওনার ঠোঁটের সহজ সরল হাসিতে স্থির করলাম। হঠাৎ করে এভাবে বিনা কারণে হাসার মানে তো বুঝলাম না। ধ্রুব খানিকক্ষণ হেসে শান্ত গলায় বললেন, বউ রাগ করে স্বামীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিল, তবে ঝগড়া করল না, আর রাগ প্রকাশও করল না। বুদ্ধি খাটিয়ে স্বামীকে শায়েস্তা করার সূক্ষ্ম এবং নিখুঁত পদ্ধতি অবলম্বন করেছে। যাই হোক, তুলতুলকে মাঝে রাখুন, নয়তো ঘুমের মাঝে নিচে পড়ে যাবে। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। এটা কি স্বামী স্ত্রীর মধ্যকার স্বাভাবিক মন কষাকষি, ঠান্ডা মাথার ঝগড়া, নাকি অন্য কিছু? নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করে তুলতুলকে আলতো করে আগলে নিয়ে আমাদের মাঝে শুইয়ে দিলাম। ধ্রুব এবার তুলতুলের দিকে ফিরে কাত হয়ে শুলো। এতে করে মুখোমুখি হলো আমাদের দুজনের। অস্বস্তিতে ফ্যাকাশে বর্ণের হতে লাগলো আমার মুখ। ধ্রুব হয়তো বুঝতে পারলো, হয়তো বা লক্ষ্য করলো আমার অস্বস্তি বোধ। খুব স্বাভাবিক ভঙ্গিতেই অন্যদিকে ফিরে গেলেন। আমি স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। মানুষটাকে মুখ ফুটে কিছু বলতে হলো না বলে একটু স্বস্তি বোধ করলাম। না বলতেই তিনি বুঝে গেলেন আমার পরিস্থিতি। এতে ওনার প্রতি কিছুটা ভালো লাগা এবং কিছুটা শ্রদ্ধার জন্ম নিল। ব্যবসা গরমে ঘুমের মধ্যে হাঁপিয়ে উঠলাম আমি। ভীষণ বিরক্তি নিয়ে ফিটফিট করে চোখ মেললাম। চোখ মেলে তাকাতে সিলিং ফ্যানে নজর পড়ল। ফ্যান ঘুরছে না। তার মানে কি কারেন্ট চলে গেছে? চোখে দৃষ্টি নামিয়ে দেওয়াল ঘড়িতে স্থির করলাম। ঘড়ির ছোট কাঁটা ৭টার ঘর সুই সুই করছে। ধীরে ধীরে আমার মস্তিষ্ক সচল হতেই পেটের ওপর ভারী কিছুর উপস্থিতি টের পেলাম। আমার ঘুম ঘুম ভাব এবার পুরোপুরি কেটে গেল। মাথা হালকা উঁচু করে আমার পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম পেটের উপর। সাথে সাথে বরফের ন্যাপ জমে গেল আমার সম্পূর্ণ শরীর। দম আটকে এলো আমার। গরমের মধ্যে শীতলতা শিহরে উঠলাম আমি। নিঃশ্বাস নেওয়ার পরে পেটে ওঠানামা করা বন্ধ করার প্রাণপণে চেষ্টা করলাম, কিন্তু হলো না। আমার নিঃশ্বাসের সাথে সাথেই আমার পেটের উপরে থাকা ধ্রুবর হাতও ওঠানামা করতে লাগলো। আমি থমথমে অবস্থায় ধ্রুবর দিকে তাকাই। তুলতুল ধ্রুবর গলা জড়িয়ে ধরে একদম চিপকে শুয়ে আছে। ধ্রুবর ডান হাত তুলতুলের উপর দিয়ে এসে পড়েছে আমার পেটের উপর। তার কপালে বিন্দু বিন্দু গাম চিকচিক করছে। চোখ দুটো বন্ধ দেখেই খুশিতে চিকচিক করে ওঠে আমার চোখ। ওনাকে ঘুমন্ত অবস্থায় দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। নিজেকে সামনে নিয়ে ভীষণ সচেতনতার সঙ্গে ওনার হাত সরিয়ে দিলাম আমি। চোখ বন্ধ করে বড় বড় করে কয়েকবার শ্বাস নিলাম। শুকনো ঢোক গিলে ধ্রুবর দিকে একবার তাকিয়ে এগিয়ে গেলাম জানালার কাছে। জানালা খুলে দিতেই দমকা হওয়ায় শীতল হয়ে গেল পুরো রূপ। পিছন ফিরে ধ্রুবর ঘুমন্ত মুখ দেখতে লজ্জা আঁকড়ে ধরলো আমাকে। নাক মুখ দিয়ে যেন গরম আবার বের হতে লাগলো। লজ্জার অস্বস্তিতে একে একেই লাল নীল হতে লাগলাম। ভাগ্যিস তিনি ঘুমিয়েছিলেন, না হলে কতটা আপত্তিকর পরিস্থিতিতে না পড়তে হতো আমাকে। হঠাৎই উপলব্ধি করলাম আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে এতটা গভীরভাবে ছুঁতে পারেনি। সাদাফের সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে শুধু একে অপরের হাত ধরা হয়েছে। এর চেয়ে গভীরভাবে কখনোই সাদাফ আমাকে ছুঁতে চায়নি। দীর্ঘশ্বাস ফেললাম আমি। সময়টা বিকেলের শেষ। চারপাশে ব্যবসা গরমে কেমন নিস্তব্ধ হয়ে আছে। দারুণ গুমোট একটা পরিবেশ। কাক ডাকছে ক্লান্ত ভঙ্গিতে। কর্কশ ডাকে অদ্ভুত এক উদাসীনতা ছড়িয়ে দিচ্ছে আশেপাশে। উদাসীনতায় হাহাকার করে উঠল আমার হৃদয়। চোখের পলকে কেটে গেল দুদিন। সিরিসানায় বাড়ি ছেড়ে যাওয়ার অন্তিম সময় হয়ে এলো। এই বিষণ্ণ বিকেল জানিয়ে দিচ্ছে এবার আমার বিদায় নেওয়ার পালা। মা বাবার ভাইয়াকে ছেড়ে যাওয়ার বিষাদময় অন্তিম প্রহর এসেছে। বিষণ্ণ সন্ধ্যার মতোই আঁধার নেমে এলো আমার মনে। কান্না চেপে রাখার প্রাণপণ চেষ্টা করছি, তবুও চোখ ভিজে আসলো। আব্বু আম্মুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কয়েক ফোঁটা চোখের জল বিসর্জন দিলাম। অবশেষে ভাইয়ের সামনে আসতে ভাইয়া দুঃখী দুঃখী গলায় বলল, তুই ধ্রুব ভাইয়ের বাসায় চলে যাচ্ছিস, তাই আমার খুব খারাপ লাগছে। আর চিন্তাও হচ্ছে ভীষণ। তোর মতো পেতনিকে মনি আন্টি আর ধ্রুব ভাই সামলাতে পারবে কিনা কে জানে। খুব মায়া হচ্ছে ওনাদের জন্য। চোখে জল নিয়ে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলাম ভাইয়ার দিকে। মন খারাপের মাঝেও হেসে ফেললো সবাই। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠবো, তখনই বাদ সাধলো তুত্তুল। সে কিছুতেই ভাইয়ের গলা ছাড়তে রাজি নয়।
ভাইয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে এক প্রকার সে ঝুলে আছে। অল্প কিছুদিনেই মেয়েটা ভাইয়ের সাথে একদমই মিশে গেছে। ধ্রুব আর আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে তুলতুলকে ছাড়িয়ে নিলাম ভাইয়ার কাছ থেকে। সকলের কাছে বিদায় নিয়ে রওনা হলাম নতুন ঠিকানার উদ্দেশ্যে। জানালার গ্লাস উপরে তুলে দিন, ধুলাবালি আসছে, আপনার সমস্যা হতে পারে। আমি শান্ত চোখে ধ্রুবর দিকে তাকালাম। তিনি সামনের দিকে দৃষ্টি দিয়ে ড্রাইভ করছেন নির্বিকার ভঙ্গিতে। আমি নিম্নস্বরে বললাম, না, আমার সমস্যা হবে না। আমার জানা মতে আপনার ডাস্ট অ্যালার্জি আছে, তবুও বলছেন ধুলাবালিতে আপনার সমস্যা হবে না। আমি চুপ করে রইলাম। ধ্রুব কিভাবে জানলেন আমার ডাস্ট অ্যালার্জির কথা, তা নিয়ে ব্যস্ত হলো আমার মস্তিষ্ক। আমাকে চুপ থাকতে দেখে ধ্রুব নিচে জানালার গ্লাস তুলে দিলেন। আমি কিছুই বললাম না। ধ্রুবকে খুব অদ্ভুত লাগছে আমার কাছে। এক এক সময় এক এক রকমের আচরণ করেন তিনি। আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা আমি তাও বুঝতে পারছি না। মনিমা, আমার কাছে দাও, আমি নাস্তা বানাচ্ছি। মনিমা তরকারি নাড়তে নাড়তে আমাকে শাসনের সুরে বললেন, তোরা এত ব্যস্ত হতে হবে না নাস্তা বানানো নিয়ে, অন্যদিন রান্না করিস, সামনে আরো অনেক দিন পড়ে আছে। আমি ইতস্ত করে বললাম, তাহলে তোমার কাজে হেল্প করি। আচ্ছা, আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল, কোনো হেল্প লাগলে আমি তোকে বলবো। আমাদের কথার মাঝেই ধ্রুবদের এক রিলেটিভ রান্নাঘরে এসে হাজির হলেন। মণিমা ভদ্রমহিলাকে দেখিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, উনি আমার ফুফাতো বোন হয়, ধ্রুব খালা। তুইও ওনাকে খালা বলেই ডাকতে পারিস। নতুন বউ থাকতে আপনি কেন রান্না করছেন আপা? উম, ভদ্রমহিলার কথায় মণিমা অত্যন্ত সহজ গলায় বললেন, মেয়েটা কালকেই তো এলো বাসায়, আজকে কিভাবে রান্নার কাজে লাগিয়ে দেই বলতো। ভদ্রমহিলা এবার আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, তা রান্না বান্না ঠিক মতো করতে পারো তো? আমি দৃষ্টি নামিয়ে নিয়ে মৃদু স্বরে বললাম, তেমন ভালো পারি না, টুকটাক রান্না করতে পারি। আমার জবাবে ভদ্রমহিলার মুখ বিকৃতি করে বলে উঠলেন, বলে কি এ মেয়ে, বিয়ে হয়ে গেছে এখনো ঠিকঠাক রান্না করতে পারো না? এটা আবার কেমন ধরনের কথা? আমি মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে রইলাম। মণিমা চুলা বন্ধ করে আসলে হাত মুছে নিয়ে ভদ্রমহিলার দিকে পুরোপুরি ফিরে তাকায়। হালকা হেসে শান্ত গলায় আমাকে বলল, বিয়ে হয়েছে বলেই যে রান্না বান্না শিখতে হবে এমন তো কোনো কথা নেই নিপা। বিয়ের জন্য ঘরের সব কাজ জানা হবে, এমন হলে তো যে যে কোনো কাজের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে পারতাম। মণিমা কিছুটা থেমে আবারও বলল, ছোট থেকে এক মায়ের কাছে পড়াশোনা শিখেছে, এখন না হয় ও মণিমার কাছ থেকে রান্না করা শিখবে। আমি নিজে ওকে শেখাবো সবকিছু, তবে লেখাপড়া শেষ করুক, তারপর ধীরে ধীরে সংসারের সব কাজ শিখবে, এত তাড়াহুড়োর কিছু নেই। ভদ্রমহিলা তখন মুখ কালো করে চলে গেলেন। মণিমা আমার কাঁধে হাত রেখে বললেন, এমন অনেক আত্মীয় স্বজন আছে যাদের কাজই হলো মানুষের খুঁত ধরা, মানুষকে ছোট করে কথা বলা। এদেরকে সঠিক সময় সঠিকভাবে জবাব দিতে হয়, না হলে এদের সাহস আরো বেড়ে যাবে। আর হ্যাঁ, এসব কথায় একদমই মন খারাপ করিস না কিন্তু। যাই হোক, বাদ দে, ধ্রুবর জন্য চা নিয়ে যা এখন। আমি মুচকি হাসলাম। মণিমাকে যত দেখছি তত যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি ওনার ব্যবহারে। একটা মানুষ এতটা ভালো হয় কি করে? এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠুন। আমার ডাকে ধ্রুব খানিকটা নেড়েচেড়ে আরো গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। আমি চায়ের কাপ টেবিলের উপরে রেখে আবারও ডাকলাম, তুলতুলের আপু, আপনার চা পাঠিয়েছে মণিমা, ঘুম থেকে উঠুন, অনেক বেলা হয়ে গেছে। কি আশ্চর্য, 8:30 বেজে যাচ্ছে অথচ তিনি এখনো বেঘোরে ঘুমাচ্ছেন। পরপর কয়েকবার ডাকার পরেও ওনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারলাম না। আমার ডাক কি ওনার কান অব্দি পৌঁছাচ্ছে না? নাড়াচাড়াও তো করছে না এখন, মরে টেরও গেল নাকি? আমার ব্রুজোয়া ঈষৎ কুঁচকে এলো। সরু চোখে তাকিয়ে ওনাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। না, ধ্রুব একদমই নড়ছে না। বিছানার সাইডে বসে খানিকটা ঝুঁকে ওনার নাকের কাছে আমি হাত রাখলাম। ঠিক মতোই তো শ্বাস নিচ্ছে, মরেও তো যায়নি। আমি আরেকটু ঝুঁকে এসে বিস্ময় নিয়ে নরম সুরে আবারও ডাকলাম, তুলতুলের আপু। এবারও তার কোনো হেলদোল হলো না। মরার মতো পড়ে পড়ে বেঘোরে ঘুমাচ্ছেন। বিরক্ত বোধ করলাম খুব। বিরক্তিতে তিতিয়ে উঠলো আমার মেজাজ। ক্ষিপ্ত হয়ে ওনার হাত ধরে ঝাঁকুনি দিয়ে শক্ত গলায় বললাম,
আরে ভাই উঠুন না, এত ঘুমান কিভাবে আপনি বলুন তো? জট করে ভূতের মতো তৎক্ষণাৎ চোখ মেলে তাকালেন ধ্রুব। এমন কাজে খানিকটা হকচকিয়ে গেলাম আমি। চোখ জোড়া আপনা আপনি বড় হয়ে গেল। ড্যাব ড্যাব করে ওনার মুখের দিকে চেয়ে রইলাম। এভাবে কেউ ঝট করে চোখ মেলে তাকায় নাকি? অদ্ভুত তো। ধ্রুব আমার দিকে চেয়ে ঘুম জড়ানো কণ্ঠে বললে, এভাবে ডাকলে কেউ ঘুম থেকে উঠবে না, বরং আরো আরাম করে ঘুমাবে তুলতুলের আম্মু। আমার চাহনি তীক্ষ্ণ থেকে আরো তীক্ষ্ণ হলো। আগের মতোই তাকিয়ে রইলাম ধ্রুবর দিকে। ধ্রুব কিছুটা নেড়ে ছেড়ে উঠে তার দৃষ্টি সরিয়ে নিলেন। অত্যন্ত সহজ গলায় বললেন, আমার পার্সোনাল হাতটা ছেড়ে দিন, আমি উঠবো এখন। আমি ফিটফিট করে তার হাতের দিকে দৃষ্টি দিই। এতক্ষণে খেয়াল হলো আমি এখনও ওনার বাঁ হাত চেপে ধরে ঝুঁকে আছি। আমার মস্তিষ্কে বারবার বুঝতে পেরে তটস্থ হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসলাম। অপ্রস্তুত হয়ে আশেপাশের দিকে নজর দিয়ে চোখ সরিয়ে নিলাম অন্যত্র। পরক্ষণে ধ্রুবর কথা পুরোপুরি বুঝতে পেরে আমার খানিকটা রাগ হলো। পার্সোনাল বুক, পার্সোনাল হাত, এসবের মানে কি? ওনার বুক, ওনার হাত পা সবই তো ওনারই। আমি কি কখনো বলেছি ওসব আমার? তার শরীরের উপর দখল বসিয়েছি, নাকি যে বারবার পার্সোনাল পার্সোনাল বলে চিল্লাপাল্লা করতে হবে? কথাগুলো ভেবে রাগে চিড়চিড় করে উঠলো আমার সারা শরীর। নিজের হাতের উপরে রাগ হচ্ছে ভীষণ। কেন যে ওনার পার্সোনাল বডিটা ধরতে গেলাম? নিজের রাগ সংযত করে গম্ভীর কণ্ঠে বললাম, আপনার চা টেবিলে রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নেবেন, আমি আসছি। আমি বিছানা থেকে উঠে পা বাড়ালাম দরজার দিকে। তখনই ধ্রুবর আকর্ষণ করা ডাকে আমি থমকে দাঁড়ালাম। তুলতুলের আম্মু, শুনুন। আমি পিছন ফিরলাম। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার শান্ত শীতল মুখের দিকে। ঘুম জড়ানোর ফোলা ফোলা চেহারা, এলোমেলো হয়ে আছে তার চুল। টি শার্ট ঠিক করতে করতে তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। কণ্ঠে হতাশা নিয়ে বললেন, মেয়েদের মুখের বাইটাক ছেলেদের কলিজায় তীরের মতো করে বিঁধে। আর আপনি তো আমার বউ, একমাত্র বউ। বউয়ের মুখে বাইডাক শোনা মানে হৃৎপিণ্ডটা মেঝেতে রেখে পাথর দিয়ে আঘাত করে সেটাকে ক্ষতবিক্ষত করা। হৃদয় ভেঙে চুরমার করে ফেলার মতো যন্ত্রণাদায়ক এই বাইডাক। আশা করি এতটা নিষ্ঠুর আপনি হবেন না। দয়া করে বাইনা ডেকে আমার হৃদয়টাকে রেহাই দিন প্লিজ। ধ্রুব ওয়াশরুমে চলে গেলেন আর আমাকে রেখে গেলেন হতভম্ব অবস্থায়। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম সেদিকে তাকিয়ে। লোকটা কি বলে গেলেন এসব? শুধু একবার ভাই ডাকার জন্য এত জ্ঞান, এত লেকচার? এ কেমন উন্মাদের সাথে আমার বিয়ে হলো? কী সব উদ্ভট আচরণ তার! মাথায় গণ্ডগোল আছে নিশ্চয়ই। স্বাভাবিক মানুষ বলে তো মনেই হয় না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। থমথমে পায়ে বেরিয়ে এলাম রুম থেকে। তুলতুল পাখি, আমি অফিস যাচ্ছি। তুমি একদমই দুষ্টুমি করবে না, ঠিক আছে? আর আমাকে মিস করবে বেশি বেশি করে। ধ্রুবর কথাতে তুলতুলের মাঝে কোনো আগ্রহ দেখা গেল না। সে আগের মতো করেই বিছানায় ঠিক বা মাঝে বসে আনমনে খেলছে। তুলতুলের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে ধ্রুব কপাল কুঁচকালেন। বিছানায় বর দিয়ে তুলতুলের দিকে ঝুঁকে এসে আলতো করে গালে চুমু দিলেন। এতে বোধহয় তুলতুল খানিকটা বিরক্ত হলো। সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে চলে আসলো আমার কাছে। মাম্মা মাম্মা বলে আমার কোলে উঠে বসলো। ধ্রুব দীর্ঘশ্বাস ফেললেন। তুলতুলের দিকে সে উদাসীন গলায় বললেন, সবসময় শুধু মাম্মা মাম্মা আর মাম্মা। আমি তো শুধু নামেই তুলতুলের আব্বু। সব ভালোবাসা তো শুধু মাম্মার জন্যই। বাড়ির কারো কাছে এখন আর আমার কোনো মূল্য নেই। সবাই শুধু নতুন বউয়ের পিছনে গুড়গুড় করে। আমার আর এখানে থেকে লাভ কি? আমি যাই, থাকুন আপনারা দুজন। আমি নিঃশব্দে মনোযোগ সহকারে ধ্রুবর কথাগুলো শুনলাম। তবে আমি কিছুই বললাম না। তার অসহায়ত্বের কথা শুনে ঠোঁট চেপে হাসলাম। ধ্রুব আর চোখে দেখলেন আমাকে। ভারী কণ্ঠে আমাকে বললেন, আমি যাচ্ছি তুলতুলের মাম্মা। আর আপনি যত পারেন সবাইকে নিজের দলে নিয়ে নিন। শুধু বাড়ির সবাইকে না, পুরো এলাকাবাসীকে নিজের পক্ষ নিয়ে নেন। আমায় হাসি চেপে রাখার চেষ্টা ব্যর্থ হলো। খুব চেষ্টা করেও হাসি দমিয়ে আর রাখতে পারলাম না। শব্দ করে হেসে ফেললাম। আমার দেখা দেখি তুলতুলো হাসলো খিলখিল করে। ধ্রুব কিছুক্ষণ স্থির সে রুম থেকে বেরিয়ে গেলেন নিঃশব্দে। আমি এখনও হেসেই যাচ্ছি। বহুদিন পর ফান খুলে আমি হাসতে চাইছে আমার বিষণ্ণ মন। বিষণ্ণতা কাটিয়ে আগের মতো একটু হাসলাম। চোখের পলকে বিয়ের 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ অফিসের কাজ থেকে সম্পূর্ণভাবে দূরে ছিল ধ্রুব। এই ছুটি অবশ্য ওনার আব্বুই দিয়েছেন ওনাকে। আব্বুর অফিসে কাজ করেন তিনি। ধ্রুব ছুটি নিতে না চাইলেও আব্বুর কড়া গলায় তিনি বাসায় থাকতে বাধ্য হলেন। ছুটির দিনগুলো সারাদিন তুলতুলকে নিয়েই কাটিয়েছেন। আর মাঝে মধ্যে হুটহাট করে বাইরে চলে যেতেন। আমি জানতে চাইনি কোথায় যান, কী করেন, কিছুই না। তার শর্ত মেনেই চলছি আমি। তার স্বাধীনতায় বাধা দিচ্ছি না। তবে সব কিছুর মাঝে একটা বিষয়, একটা কৌতূহল ছিল। তুলতুল ধ্রুবকে সবসময় মাম্মা ডাকে।
বাবা বলে কখনোই ডাকেনি। এ কারণে ধ্রুবর মনে হয়তোবা কিছুটা আক্ষেপ ছিল, যদিও তা কখনো প্রকাশ করেনি। তবে আজকের কথায় খানিকটা মন খারাপের আভাস পেয়েছি। মা মেয়ে মিলিয়ে এভাবে হাসছিস কেন? মণিমার কথায় আমি হাসি থামিয়ে ফেললাম। দরজা দিয়ে তাকিয়ে দেখলাম মণিমা কপাল কুঁচকে দাঁড়িয়ে আছেন আমাদের দিকে তাকিয়ে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, তেমন কিছু না মণিমা, আসো ভিতরে আসো, বসো আমাদের সাথে। মণিমা ভিতরে এলেন, আমার পাশে বসে বললেন, ভার্সিটিতে যাবে কবে থেকে? 1 সপ্তাহ হয়ে গেছে বিয়ের। পড়াশোনা তো মনে হচ্ছে একদমই তুই ছেড়ে দিয়েছিস। ভার্সিটির কথা মনে পড়তেই সর্বপ্রথম সাদাফের কথাই আমার মাথায় আসলো। সাদাফের সাথে কাটানো মুহূর্তগুলো একের পর এক এসে মস্তিষ্কে যেন হানা দিতে লাগলো। আবারও সেই পুরনো ব্যথা জাগ্রত হলো মনে। মণিমার দৃষ্টি আমার দিকে স্থির থাকায় নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করলাম আমি। ছোট করে তপ্ত শ্বাস ফেলে ক্ষীণ স্বরে বললাম, যাবো কিছুদিন পর, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আবার কিছুদিন পর কেন? এমনিতে অনেকগুলো ক্লাস মিস দিয়েছিস। আমি তোর মাকে কথা দিয়েছিলাম, বিয়ের জন্য তোর পড়াশোনায় কোনো প্রকার ক্ষতি হতে দিব না। এখন তুই যদি ঠিকমতো পড়াশোনা না করিস, তখন আমাকে সবার কাছে ছোট হতে হবে। আমি মণিমার হাত ধরে আশ্বস্ত করে ওনাকে বললাম, চিন্তা করো না মণিমা, আমি ঠিকমতোই পড়াশোনা করব। মণিমা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি ম্লান হেসে মনে মনে ভাবতে লাগলাম, কিভাবে ভার্সিটিতে যাব? সাদাফের মুখোমুখি হব কিভাবে? কি হবে আমাদের কথা? সাদাফের বিশ্বাস করবে আমার বিয়ের কথা? হয়তো বা করবে না। ভাববে তার অনুপাখি তার উপর অভিমান করে এসব মিথ্যে নাটক করছে। একটু পরেই হয়তো অনুপাখের রাগ অভিমান চলে যাবে। আদৌ কি ওই অভিমান শেষ হবে? রাত প্রায় 9টা। তুলতুলে জামা চেঞ্জ করছিলাম, তখনই কলিং বেল বেজে উঠল। তুলতুলকে তাড়াতাড়ি করে জামা পরিয়ে বসিয়ে দিলাম বিছানায়। তড়িঘড়ি করে বিছানা থেকে ছবিগুলো নিয়ে টেবিলের ড্রয়ারে রাখলাম। ওড়নাটা ঠিক করে রুম থেকে বের হতে নিব, তখনই ধ্রুবর কণ্ঠস্বর শোনা গেল। তুলতুলকে ডাকতে ডাকতে রুমের দিকে আসছেন উনি। ধ্রুব রুমে আসতে তুলতুল হাসল। ধ্রুবকে অবাক করে দিয়ে অস্পষ্ট স্বরে পরপর 2বার পাপা পাপা বলে ডাকলো। তুলতুল দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে ধ্রুবর কোলে যাওয়ার জন্য আগ্রহ দেখালো। ধ্রুব থমকালো, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল একই জায়গায়। পাল্টে যেতে শুরু করলো তার মুখের রং। ক্লান্ত মুখটা হঠাৎই বিস্ময়ে থমথম হয়ে গেল। নিষ্পলক তাকিয়ে রইল মিনিট খানেক সময়। আচমকাই খুশিতে আত্মহারা হয়ে তুলতুলকে কোলে তুলে নেয়। আনন্দে তার চোখ দুটো ঝলঝল করছে। তুলতুল আবারও পাপা ডাকতে ধ্রুব অতিমাত্রায় আনন্দিত হলো। হয়তো গলার মাঝে সকল কথা আর আনন্দ দলা পাকিয়ে গেছে। কি বলবে হয়তো বুঝতে পারছে না ধ্রুব। তুলতুলের সারা মুখ জোড়া অজস্র চুমু এঁকে দিলেন। ঠোঁটের কোণে তার বিশ্বজয়ী হাসি আনন্দের চিকচিক করছে চোখের কোণে কোণে। তুলতুল এবার হাঁসফাঁস করতে লাগলো। ধ্রুব তুলতুলকে বিছানায় নামিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরলেন। উত্তেজিত হয়ে ধরা গলায় বললেন, তুমি তুলতুলকে পাপা ডাক শিখিয়েছ তাই না? আমি ইস্তত করে হালকা মাথা নাড়লাম। ধ্রুব আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। ঘটনার আকস্মিকতায় বরফের ন্যায় জমে গেলাম আমি। অবশ হয়ে আসলো পুরো শরীর। দরপড় করছে আমার হৃৎপিণ্ড। এখনই বোধহয় লাফাতে লাফাতে বেরিয়ে আসবে। ধ্রুব খেয়াল করলো না আমার অস্বস্তি, বুঝতে পারলো না আমার অদ্ভুত অনুভূতি। সে পরপর কয়েকবার আমাকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন, তবুও তার খুশি প্রকাশ হলো না। তিনি তুলতুলের মতোই নিজের ঠোঁট চেপে ধরে আমার গালে। কেঁপে উঠলাম আমি। গলা শুকিয়ে কাটকাট হয়ে গেল মুহূর্তেই। তাকে বাধা দেওয়ার কোনো প্রকার শক্তি নিজের মাঝে খুঁজে পেলাম না। দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। দুবতার উষ্ণ উষ্ণ উষ্ঠদয় যুগল চেপে ধরলেন আমার গালে। একটু আগেই খুশিতে আত্মহারা হয়ে যেভাবে তুলতুলের মুখে সর্বত্র জুড়ে চুমুকে দিয়েছিলেন, ঠিক সেভাবে বোধহয় অবাঞ্ছিত স্পর্শে কাতর করতে চাইলেন আমাকে। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। থমকে গেল আমার মন মস্তিষ্ক। এক হাত দিয়ে শক্ত করে খামচে ধরলাম ধ্রুবর শার্টের কিছুটা অংশ। কয়েক সেকেন্ড এভাবেই কাটলো। ধ্রুবর তপ্ত ঠোঁট জোড়ে আবার অগ্রসর হতে লাগলো আমার বাগালের দিকে। ঘটনার আকস্মিকতা বুঝে সচল হলো আমার মস্তিষ্ক। তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। আমার প্রতিবাদ কিংবা বাধা ধ্রুব খেয়াল করলো কিনা জানি না। সে নিজের মতোই শব্দ করে চুমু খেলেন আমার বাগালে। আবারও স্তব্ধ হলাম আমি। শরীর আবার থরথর করে কেঁপে উঠল। ধ্রুব আমাকে মুক্ত করলেন তার উষ্ণ ছোঁয়া থেকে। তুলতুলকে কোলে নিয়ে আনন্দের সাগরে মন বাসাতে বাসাতে ছুটে চললেন রুমের বাহিরে। মা, মা, দেখো তুলতুল আমাকে পাপা ডেকেছে। 1বার 2বার না, 3-4বার বলেছে। বাবা তো আমার মুখের কথা বিশ্বাস করবে না। তুমি জলদি বাবাকে ডাক দাও। তোমাদের সামনে তুলতুল পাখি আবারও আমাকে পাপা বলে ডাকবে, দেখে নিও। এইরকম আরও নানান কথা ধ্রুব বেশ উত্তেজনা নিয়ে একের পর এক বলে যাচ্ছিলেন।
আমি ঠায় দাঁড়িয়ে রইলাম আগের জায়গায়। তীব্র অবিশ্বাস নিয়ে গালে হাত দিয়ে স্তম্ভিত হলাম আমি। ডান গাল এখনো জ্বালা করছে। ওনার খোঁচা খোঁচা দাঁড়ের গসাতে গাল জ্বলে উঠেছে। কি থেকে কি হয়ে গেল কোনো কিছুই মাথায় ঢুকছে না। বিশ্বাস হচ্ছে না কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অপ্রত্যাশিত মুহূর্তটা। ধ্রুবকে খেয়াল করেছে সে কি করে গেছে আমার সাথে? হয়তো খেয়াল করেনি। মণিমা আর বাবার সাথে খুশিতে গদগদ হয়ে কথা বলে যাচ্ছেন। এই অযাচিত ঘটনার কথা মনে পড়লে তিনি কি লজ্জা পাবেন? অস্বস্তি বোধ দ্বারা অনুশোচনায় চুপ করে রইবেন? নাকি বরাবরের মতোই তার মাঝে কোনো ভাবান্তর ঘটবে না? ঘড়িতে সময় 12:21। রুম আদো আলো আর আদো আধার। ফেরি লাইটের আলোতে সব কিছু স্পষ্ট। তুলতুল ঘুমিয়ে পড়েছে। রুম আলোকিত করে রাখার কারণ আমি আর তুলতুল দুজনেই। তবে তুলতুলের চেয়ে বেশি প্রয়োজন আমার। গুটগুটে অন্ধকারে দম বন্ধ হয়ে আসে। মাথা ঘুরে সবই অসহনীয় চাপ সৃষ্টি হয় মাথার ভিতর। যদি এতে ধ্রুবের খানিকটা অসুবিধা হয়, তবে তিনি কখনোই মুখ ফুটে প্রকাশ করেননি। কিন্তু উনি না বললেও আমি বুঝতে পারি। তুলতুলের অপর পাশে ধ্রুব পাশ ফিরে শুয়ে আছেন। হয়তো ঘুমিয়ে পড়েছেন এতক্ষণে। ঘণ্টাখানেক সময় চুপচাপ শুয়ে থাকার পরেও দুচোখের পাতায় ঘুম এলো না। কাল ভার্সিটিতে যেতে হবে ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। মাথাটা বড্ড এলোমেলো লাগছে। বিচ্ছেদের দাহনে পুড়ে যাওয়া মন আর ধ্রুবর স্পর্শে স্তব্ধ হয়ে যাওয়া আমি। সব কিছু মিলিয়ে কেমন গণ্ডগোল পাকিয়ে গেছে মাথায়। তুলতুলের আম্মু? আসমুকাই ধ্রুবর ডাকে আমার আনমনেই জি বললাম আমি। পরক্ষণে নিজের মুখ চেপে ধরলাম। ধ্রুব এখনও ঘুমাননি? 1-1.5 ঘন্টা শুয়ে থেকেও ঘুমায়নি তিনি? কি আশ্চর্য! আর উনি জানলেনই বা কী করে আমি জেগে আছি? আমি তো একটু নড়াচড়া করিনি। আমার মনে হচ্ছিল আপনি এখনও ঘুমাননি। ঠিক তাই হলো। আমার ধারণাই সত্যি। ধ্রুব নির্মস্বরে কথাটা বললেন। তার কণ্ঠস্বর শুনে মনে হলো আমাকে সজাগ পেয়ে তিনি কিঞ্চিৎ খুশি বোধ করছেন। আমি আগের মতোই চুপ করে রইলাম। ধ্রুব আবার কোনো প্রকার সাড়া শব্দ না পেয়ে আমার দিকে ফিরলেন। আমার মুখোমুখি হয়ে নরম গলায় বললেন, তখনকার ঘটনার জন্য আমি সরি। আমি আপনাকে ওভাবে চুমু মানে টাচ করতে চাইনি। আসলে তুলতুলের মুখে প্রথম পাপা ডাক শুনে আমি অতিমাত্রায় খুশি হয়ে গিয়েছিলাম। তাই কি করেছি না করেছি কিছুই খেয়াল করিনি। আমি ক্ষীণস্বরে বললাম, আমি বুঝতে পেরেছি। আপনার এত অস্বস্তি বোধ করতে হবে না, আর লজ্জাও পেতে হবে না। আমরাই তো জাস্ট একটু সুমৃত খেয়েছি, তাও আবার গালে। তুলতুলকেও দিয়েছি, ও লজ্জা পায়নি। তাহলে আপনি কেন এত লজ্জা পাচ্ছেন? আমি চোখ বড় বড় করে চাইলাম। দুবো তার নিজের কথাই থতমত খেয়ে গেলেন। লোকটা কখন কী যে বলেন তা সে নিজেও জানে না। যখন যা মুখে আসে তাই বলে ফেলে, পরে আবার নিজে হকচকিয়ে যায়। কি অদ্ভুত মানুষ উনি। ধ্রুব গলা পরিষ্কার করে কথা পাল্টানোর চেষ্টা করলেন। আমাকে পাপা ডাকতে হবে এটা তুলতুলকে কীভাবে শিখিয়েছেন? আপনার ছবি দেখিয়ে শিখিয়েছি। ধ্রুব ছোট্ট করে ওহ বলে চুপ হয়ে গেলেন। আবারও নিস্তব্ধতায় আচ্ছন্ন হলো সারা ঘর। আমরা কেউই আর কোনো কথা বললাম না। হয়তো সেই ঘটনার জন্যই অস্বস্তি বোধ করছি দুজনেই। দুজনের মনেই হয়তো চলছে লজ্জা আর অস্বস্তির মিশ্রণে অদ্ভুত অনুভূতি। মণিমা, তুলতুলের দুধের ফিটার আমি রেডি করে দিয়েছি। ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিও। আর হ্যাঁ, গোসল করানোর সময় পানি হালকা গরম করে নিও। পানি যেন বেশি গরম না হয় খেয়াল রেখো। মণিমা কপাল কুঁচকে বিরক্তি ভাব নিয়ে আমার দিকে তাকালেন। বাড়ি কণ্ঠে বললেন, এখনই এমন অস্থির হয়ে পড়েছিস? তাহলে ক্লাসে মন বসাবি কিভাবে? এত চিন্তা না করে চুপচাপ যা, তোর দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ক্লাসে বসে বসে আবার তুলতুলকে নিয়ে অস্থির হোস না। ওর জন্য আমি আছি। আমি মাথা নিচু করে মলিন মুখে ধ্রুবর কাছে গেলাম। ধ্রুবর অদ্ভুত চাহনি আমার দিকে স্থির। আমি ধ্রুবর সাথে বেরিয়ে যেতে লাগলাম। দরজার কাছে এসে আবারও দাঁড়ালাম। মণিমার দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, তুলতুল বেশি কান্নাকাটি করলে আমাকে কল দিও মণিমা। মণিমা খেপে গিয়ে রাগান্বিত গলায় আমাকে বললেন, তুই এখন যাবি নাকি দিব একটা সর? কি শুরু করেছিস কতক্ষণ ধরে? আমি বলেছি তো আমি তুলতুলের খেয়াল রাখবো। তুই নিজের পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা কর। তুলতুলের জন্য তোর রেজাল্ট খারাপ হলে একদম তোর মায়ের কাছে দিয়ে আসবো তোকে, মনে থাকে যেন। এখন যা। আর একটা কথা বলে কিন্তু খবর আছে। আমি হতাশ একটা নিঃশ্বাস ফেললাম। এই কয়েকদিন তুলতুলকে ছাড়া এক মুহূর্তের জন্য আমি কোথাও যাইনি। আজ তুলতুলকে রেখে বাহিরে যাচ্ছি ভেবে মনটা খুঁতখুত করছে। তুলতুল কীভাবে থাকবে তা ভেবেই চিন্তায় সব গুলিয়ে ফেলেছি। ধ্রুব বিরক্ত হয়ে আমার হাত ধরে নিয়ে যেতে যেতে বললেন, উফ, তুলতুলের আম্মু, আসো তো। তোমাকে কলেজে পৌঁছে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। আমি থমথমে প্রায় ধ্রুবর সাথে হাঁটতে লাগলাম। ধ্রুব গাড়ির দরজা খুলে আমাকে বসিয়ে দিতেই গম্ভীর কণ্ঠে বললেন, আর কিছুদিন পর হয়তো আপনার এক্সাম। ঠিকমতো পড়াশোনায় মন দিন, না হলে আম্মু ভীষণ রাগ করবে। আর তুলতুলকে নিয়ে চিন্তা করতে হবে না। আম্মু আগে ওর খেয়াল রেখেছে।
আর ভবিষ্যতেও ওর খেয়াল রাখতে পারবে। আমি মাথা নিচু করে রাখলাম। মেয়েটাকে ছাড়া একটা মুহূর্ত আমার মন টেকছে না। এতক্ষণ কিভাবে থাকবো তাই বুঝতে পারছি না। তুলতুল ঘুম থেকে উঠে আমাকে না দেখলে হয়তো মাম্মা মাম্মা বলে কান্নাকাটি শুরু করবে। তখন কি মনিমা ওকে সামলাতে পারবে? 7-5 ভাবতে ভাবতে ভার্সিটিতে এসে পড়লাম। ধ্রুব গাড়ি থামিয়ে সহজ গলায় বললেন, আচ্ছা সাবধানে থাকবেন, আর কোনো প্রয়োজন হলে আমাকে কল দিবেন। আমি তখন ইতস্ত করে মিনমিনিয়ে বললাম, আপনার নাম্বার আমার কাছে নেই। ধ্রুব অবিশ্বাসের চোখে আমার দিকে তাকালেন, মাথা নাড়িয়ে ক্ষীণ স্বরে আমাকে প্রশ্ন করলেন, আমার নাম্বার মানে আপনার হাজব্যান্ডের নাম্বার আপনার কাছে নেই? আমি তার দিক থেকে দৃষ্টি নামিয়ে ডানে বামে মাথা নাড়ালাম। ধ্রুব বোধ হয় হতাশ হলেন। ছোট করে একটা তপ্ত শ্বাস ফেলে আমার দিকে হাত বাড়ালেন। আমি না বুঝে ওনার হাতের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। ধ্রুব এবার বিরক্তি প্রকাশ করলেন। হাত নাড়িয়ে বিরক্তি মাখা কণ্ঠে বললেন, ফোন দিন, আপনার ফোন। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে ফোন বের করে ওনার হাতে দিলাম। তিনি আমার ফোনে কিছু একটা করলেন। খানিকক্ষণ পর আমার ফোন দিয়ে নিজের একটা সেলফি তুললেন। তারপর আবারও ফোনে কিছু একটা করে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি ফোন হাতে নিয়ে ভীষণ আগ্রহের সাথে ফোনের স্ক্রিনে তাকালাম। ধ্রুব তার নাম্বার সেভ করে দিয়েছে আমার ফোনে। খুব সুন্দর করে তুলতুলের আব্বু লিখে নিজের ছবি দিয়ে সেভ করেছেন নাম্বার। আমি ফোন থেকে চোখ তুলে বিস্ময় নিয়ে তাকাই ধ্রুবর দিকে। নির্লিপ্ততার চাহনি। তিনি কি আমার উপর অধিকার খাটাচ্ছেন? আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করছেন, নাকি এমনিতে বিনা কারণে এমনটা করছেন? কি হলো জান, দেরি হচ্ছে তো? আপনারা আমার দুজনের, আমাকে পরেও দেখতে পারবেন। অনেক সুযোগ আছে দেখার। আমার তীক্ষ্ণ চাহনি ওনার দিকে নিক্ষেপ করে বিনা বাক্যে বেয়ে গাড়ি থেকে আমি নেমে গেলাম। ধ্রুব খানিকটা ঝুঁকে এসে বললেন, ক্লাস শেষে অপেক্ষা করবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। আমি হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই তিনি চলে গেলেন। আমি দীর্ঘ শ্বাস ফেলে অলস ভঙ্গিতে ভার্সিটির ভিতরে আসলাম। অডিটোরিয়ামের দিকে আসতে কারো আকর্ষণ কারা ডাকে আমি থমে গেলাম। ধক করে কেঁপে উঠল আমার বুক। ভার্সিটিতে আসতে পুরনো স্মৃতি যেন চারপাশ থেকে আঁকড়ে ধরতে লাগলো আমাকে। এই যে ভাবি, কেমন আছেন ভাবি? পিছন ফিরে আমি মানুষটার দিকে দৃষ্টি স্থির করলাম। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলাম বাউন্ডেলের এই সদস্যকে। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে আমার দিকে এগিয়ে আসছেন রাফিন ভাই। সাদাফের খুব কাছের ফ্রেন্ড উনি। আমাকে দেখলে ভাবি ভাবি বলে জান বের করে দেওয়ার উপক্রম। ভাবি ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলবে যেন, তবুও মন ভরে না। রাফিন ভাই দ্রুত পায়ে হেঁটে আমার কাছে এসে দাঁড়ালেন। তরল ভঙ্গিতে হেসে বললেন, জানেন ভাবি, 2 দিন ধরে ভার্সিটিতে এসে কতবার খুঁজে গেছি আপনাকে, অবশেষে আজকে আপনাকে পেয়ে গেলাম। আমি ছোট করে একটা নিঃশ্বাস ফেলে কড়া গলায় বললাম, শুনুন রাফিন ভাই, বারবার আমাকে ভাবি ডাকবেন না, আমি আপনার ভাবি না, মনে থাকে যেন এই কথা। রাফিন ভাই আবারও হাসলেন, সহজ গলায় বললেন, আচ্ছা ভাবি, মনে থাকবে। আমার জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলাম তার দিকে, কিন্তু এতে তার কোনো হেলদোল হলো না। তিনি আগের মতোই হাসি মুখে দাঁড়িয়ে রইলেন। আমি হতাশ একটা নিঃশ্বাস ফেললাম, ক্লান্ত গলায় বললাম, আপনি এখানে কি করছেন? আপনার তো এখন দেশের বাহিরে বাকি সবার সাথে থাকার কথা। রাফিন ভাই মুখ কালো করে বিষণ্ণ গলায় বললেন, 3 দিন আগেই এসেছি। ওদের সাথে ট্যুর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি ভাবি। সবগুলো শালায় এত হাঁটাহাঁটি করতে পারে জানা ছিল না। আমি ওদের সাথে আর একদিন থাকলেই হয়তো মরা লাশ হয়ে ফিরতাম দেশে। ও আচ্ছা, তা আমাকে খুঁজছিলেন কেন? কোনো দরকার ছিল নাকি এমনিতেই? রাফিন ভাই আমার দিকে একটা ধূসর রঙের খাম এগিয়ে দিয়ে বললেন, ভাবি, এই যে এটা, সাদাপি খাম আপনার কাছে পৌঁছে দিতে বলেছে। লাভ লেটার লিখেছে হয়তো আপনাকে। কথাটা বলে রাফিন ভাই দুষ্ট হাসি দিলেন। আমি অপলক তাকিয়ে থাকলাম ওনার হাতের খামটার দিকে। এটা কি আদৌ লাভ লেটার মনে হচ্ছে? এমন ধূসর কালো খামে কি ভালোবাসার কথা থাকে, নাকি বিষণ্ণতার কথা, মন খারাপের কথা থাকা উচিত? অনু, তুই এখানে কি করছিস? জলদি চল, ক্লাস শুরু হয়ে গেছে তো। আসমকাই সানি আমার কাছে এসে খুব তাড়া দিয়ে কথাগুলো বলে। আমি কিছু বলবো তার আগে আবারও অস্থির হয়ে বলল, তাড়াতাড়ি চল না ভাই, তোকে নিতে এসে এখন দেখছি আমাকেও বকা খেতে হবে টিচারদের কাছে। আমি চুপ করে রইলাম। একবার সানির দিকে, আরেকবার রাফিন ভাইয়ের দিকে তাকালাম। রাফিন ভাই আমার হাত ধূসর রঙের খামটা ধরিয়ে দিয়ে বললেন, ভাবি এখন ক্লাসে যান, আমিও বাসায় চলে যাচ্ছি। ভালো থাকবেন ভাবি, আল্লাহ হাফেজ। রাফিন ভাই চলে যেতে সানি আমাকে টেনে ক্লাসের দিকে নিয়ে যেতে লাগলো। আমি রোবটের মতো সানির সাথে তাল মিলিয়ে হাসছি। হাতে এখনও রাফিন ভাইয়ের দেওয়া সেই খাম।
হিতাহিত জ্ঞানশূন্য মানুষ মনে হচ্ছে নিজেকে। অনুভূতিহীনভাবে পুরোটা সময় ক্লাসে বসে রইলাম। সানি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, তবে আমার মস্তিষ্ক সেসব কিছুই বুঝতে পারছে না। স্পষ্ট শুনতে পারছি না কারো কোনো কথা। ক্লাস শেষ হতে ভর দুপুরে ভার্সিটির পাশের আমবাগানে এসে বসলাম। সানিও আমার পিছু পিছু লেগে আছে। একটা সময় দারুণ বিরক্তি নিয়ে বলল, এভাবে চুপ করে আসছিস কেন আসার পর থেকে? আর রাফিন ভাই এখানে কেন এসেছিল? কিরে, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? বল কিছু। সানি হালকা করে আমার পায়ে ধাক্কা দিল। আমি নেড়ে ছেড়ে বসলাম। চোখ তুলে শান্ত চাহনিতে তাকালাম সানির দিকে। কপালে সুতীক্ষ্ণ বাজও পড়েছে। আমি ওর দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বললাম, সানি, আমি একা থাকতে চাচ্ছি, তুই প্লিজ বাসায় চলে যা। কিন্তু দোস্ত, সানির কথার মাঝে আমি ওকে থামিয়ে দিয়ে গাঢ় কণ্ঠে বললাম, প্লিজ সানি। সানি মুখ অন্ধকার করে ফেলল। আহত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। মলিন মুখে বলল, আচ্ছা সাবধানে থাকিস। ধ্রুব ভাইকে ফোন করে বলিস তুই এখানে, না হলে উনি তোকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাবেন। আমি চোখের ইশারায় সম্মতি জানাতে সানি চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ব্যাগ থেকে 200 রঙের খামটা বের করে দেখলাম উপরে খুব সুন্দর করে লেখা অনুপাখি। লেখাটা দেখে বুকে মোচড় দিয়ে উঠল। ঝাপসা হয়ে এলো আমার দৃষ্টি। কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। 200 রঙের চিঠি আর তার সাথে একটা লালচে হলুদ রঙের মেপল পাতা। আলতো হাতে ছুঁয়ে দিলাম পাতাটা। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সিটির বাস খুলতে সাদা রঙের জেল পেন দিয়ে লেখা হাজারো শব্দ চোখের সামনে ভাসতে লাগলো। এগুলো সাদাপের হ্যান্ডরাইটিং। চোখ বড় বড় করে একটা নিঃশ্বাস নিয়ে চিঠি পড়ার সাহস জোগালাম। অনুপাখি, প্রথম চিঠি লিখলাম তোমাকে আর প্রথমে ভুল করে ফেললাম। এটাই তো ভাবছো তাই না? তবে জেনে নাও আমি ভুল করিনি। ইচ্ছে করে তোমার নামের আগে প্রিয় সম্বোধন করিনি। প্রিয় শব্দটা তোমার জন্য না, তুমি তো আমার কাছে প্রিয় থেকেও বেশি কিছু। ছোট্ট একটা শব্দ প্রিয়, এই শব্দ থেকে তোমার গুরুত্বটা প্রকাশ করা যাবে না। কেমন আছো তুমি অনুপাখি? খুব রেগে আছো আমার উপর তাই না? খুব কি অভিমান জমেছে তোমার বাউন্ডুলে প্রেমিকের উপর? নাকি ক্ষুদ্র অভিমান? নিশ্চয় সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো। রাতের বেলা কান্নাকাটি করে মাথা ব্যথা তুলে জিম ধরে শুয়ে থাকো। আমি জানি তোমার খুবই কষ্ট হয়, তবে আমি খুব স্বার্থপর অনুপাখি। আমি চাই তুমি আমার উপর রাগ করো, অভিমান করো, আমার জন্য নিজের চোখের জল বিসর্জন দাও। কেন জানো তো? কারণ মানুষ তো তার উপরে রাগ অভিমান করে যাকে সে ভালোবাসে। একটা মানুষ তার জন্যই চোখের জল ফেলে যাকে সে হারানোর ভয় পায়। তোমার রাগ, তোমার অভিমান, তোমার চোখের জল এসব কি প্রমাণ করছে না তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো? এতে কি প্রমাণ পাচ্ছে না ভবিষ্যতে আমাদের সম্পর্ক কতটা ভালোবাসাময় হবে? যাই হোক, খুব শীঘ্রই এসে তোমার সামনে হাজির হব। তোমার রাগ ভাঙাবো, তোমার মনে জমে থাকা অভিমান একটু একটু করে ভালোবাসায় পরিণত করব। আর কি করা যায় বলো তো? ও হ্যাঁ, মনে পড়েছে, তোমাকে বিয়ে করে খুব খুব শীঘ্রই নিজের করে নিব। আর অপেক্ষা করাবো না তোমাকে অনুপাখি। ইতি তোমার বাউন্ডুলে প্রেমিক। গাছের নিচে বসে চিঠি লিখছিলাম। চিঠির সাথে তোমাকে কি গিফট দেওয়া যায় তাই ভাবছিলাম। ঠিক তখনই গাছ থেকে পাতাটা জোরে চিঠির উপর পড়ল। তখনই আমি বুঝে ফেললাম পাতাটা তোমার ছোঁয়া পেতে ব্যাকুল হয়ে পড়েছে। ঠিক যেমন আমার চোখ ব্যাকুল হয়েছে তোমাকে দেখার জন্য। একটু ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিও পাতাটাকে। আমি না হয় ভেবে নিব তুমি আমাকে স্পর্শ করেছ। ভালোবাসি কথাটা কি বলতে হবে? তুমি কি অনুভব করতে পারছো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? আমি জানি তুমি বুঝতে পারছো, অনুভব করতে পারছো, তাই না অনুপাখি? আর হ্যাঁ, 200 রঙের চিঠি পেয়ে মন খারাপ করো না। ভালোবাসা সবসময় রঙিন কাগজে প্রকাশ করতে হবে এমন কোনো নিয়ম নেই। আমার ভালোবাসার রং না হয় 200 রঙেই হলো, ক্ষতি কি হবে? চোখ ছোটকে বন্ধ করে নিলাম। ভীষণ জ্বালা করছে চোখ দুটো। অসহনীয় কিছু যন্ত্রণা চোখের পানি হয়ে ঝরে যেতে চাইছে। বুকে তীব্র ব্যথা অনুভব করলাম। মরুভূমির মতো খাহাকা করে উঠল ভিতরটা। এই ছোট্ট একটা কাগজ দুমড়ে মুচড়ে দিল আমাকে। এত রঙিন সুন্দর মেপল পাতাটা খুবই বিষাক্ত মনে হলো। মৃত্যু হলো আমার মন আর আমার ভালোবাসারও। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হৃদয়। খুব কি দরকার ছিল এই চিঠি দেওয়ার? খুব কি প্রয়োজন ছিল এই সময় এসে আমাকে দুর্বল করার, আমার ভাঙা হৃদয়ে আঘাত করার? হঠাৎই আমার ডান কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমার কান্না ভেজা ঝাপসা চোখ দুটো দিয়ে মানুষটার দিকে তাকালাম। ধ্রুব দাঁড়িয়ে আছে আমার ডান পাশে। তার চোখ জোড়ায় সহজ সরল হাসি। তার নির্লিপ্ত দৃষ্টির মুখোমুখি হতে চোখ নামিয়ে ফেললাম। ভীষণ অস্বস্তি লাগছে। আবারও ডুকরে কেঁদে উঠলাম। ধ্রুব আমার পাশে বসলেন। নিঃশব্দে আমার ওড়না দিয়ে মাথায় বড় করে একটা ঘোমটা দিয়ে দিলেন। কিন্তু কেন? আমার কান্না লুকাতে চাইলেন? আমার জানা নেই এর উত্তর। বেশ খানিকটা সময় পার হলো নীরবতায় আর শব্দহীন কান্নায়। নীরবতা ভেঙে প্রথমে দুবুই বললেন, শান্ত শীতল কণ্ঠে বলল, তুলতুল কান্না করলে ওকে আপনার মতোই কিউট লাগে। ধ্রুব হাসল খুব সুন্দর করে। আমি তাকালাম তার হাসির দিকে। কি সুন্দর স্নিগ্ধ সেই হাসি। এই হাসিতে বিষণ্ণতার কোনো ছোঁয়া নেই। ধ্রুব উঠে দাঁড়ালেন। আমার হাত বাড়িয়ে সহজ গলায় বললেন, চলুন এবার যাওয়া যাক।
আমি নির্বিকার ভঙ্গিতে বসে রইলাম। ধ্রুব অপেক্ষা করলেন না। উনি নিজে থেকে আমার হাত ধরে হাঁটা শুরু করলো। কোথায় যাবেন ম্যাডাম? আপনি যেখানে যেতে চাইবেন সেখানেই আপনাকে নিয়ে যাব। ধ্রুবর কথায় আমি বিস্মিত হলাম। বিস্ময়ের দৃষ্টি স্থির করলাম তার দিকে। ধ্রুব আমার হাত ধরে হাসছেন খুব স্বাভাবিক ভঙ্গিতে। আমার থেকে 1 পা 2 পা এগিয়ে আছেন, যার কারণে ওনার হাতের বাঁধন খানিকটা শক্ত হয়ে আমার হাতে টান পড়েছে। আমি হাসছি নিঃশব্দে, ভাবলেশহীন হয়ে। চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। কান্না ফেলে ক্ষণে ক্ষণে ভারী উত্তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসছে বুক ছেড়ে। মাথার মধ্যে কিছু অবাঞ্ছিত অনুচিত অনুভূতি জটলা পাকিয়ে আছে নির্দ্বিধায়। আমি যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। দৃষ্টি নামিয়ে ক্ষীণ স্বরে থেমে থেমে বললাম, বাসায় যাব। তুলতুল হয়তো অপেক্ষা করছে। ধ্রুব গাড় বাঁকিয়ে আমার দিকে এক ঝলক তাকালেন। ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বললেন, এখন তো বাসায় যাওয়া যাবে না মিসেস ধ্রুব হাসান। আর তুলতুলকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আম্মু আছে ওর সাথে। আর আমিও কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম। তুলতুল এখন ঘুমাচ্ছে। কেন? বাসায় যাওয়া যাবে না কেন? আমি ভীষণ কৌতূহল নিয়ে তৎক্ষণাৎ প্রশ্নটা ওকে ছুড়ে দিলাম। ধ্রুব থামলেন। হাত ছেড়ে পিছনে ঘুরে দাঁড়ালেন আমার মুখোমুখি হয়ে। খানিকক্ষণ আমার মুখের দিকে স্থির চেয়ে থেকে নরম সুরে বললেন, কেঁদে কেটে নিজের যা হাল করেছেন, এই অবস্থায় আপনাকে বাসায় নিয়ে গেলে আম্মুর হাজারো প্রশ্নের জবাবদিহি করতে হবে। আর প্রশ্নের যথাযথ জবাব নিতে পারলে উনি ভাববেন আমি আপনাকে কাঁদিয়েছি। তার চেয়ে বরং আপনি নিজেকে পুরোপুরি স্বাভাবিক করে ঘণ্টাখানেক পর না হয় বাসায় যান। আর আমারও অফিসে কোনো কাজ নেই, তাই আপনাকে কোম্পানি দেওয়ার জন্যই তো ভালো মনে হচ্ছে। আমি চুপ থেকে ভাবলাম। ধ্রুবর কথাগুলো যুক্তিসঙ্গত বলেই মনে হলো। কান্নাকাটি করে নিজের যে হাল করেছে, এই অবস্থায় বাসায় গেলে মণিমা তার প্রশ্নের জুড়ি খুলে বসবেন নিশ্চিত। ওনার প্রশ্নের মুখোমুখি হওয়ার চেয়ে ভালো কিছুক্ষণ বাহিরে থেকে নিজেকে স্বাভাবিক করে নেওয়া যাক। আমি মাথা তুলে ধ্রুবর দিকে চাইলাম। আমার মতামত শোনার জন্যই হয়তো উনি বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা, আপনার যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে চলুন আমাকে। ধ্রুব অমায়িক ভঙ্গিতে হাসলেন। তার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে এগিয়ে এলেন আমার কাছাকাছি। দুহাত দিয়ে খুব যত্ন সহকারে আমার মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো ঠিক করে দিলেন। ওড়নাটাও খুব সচেতনতার সঙ্গে ঠিক করে দিয়ে সহজ গলায় আমাকে বললেন, একটু অগোছালো লাগছিল, তবে এবার একদম পারফেক্ট। চলুন, এবার যাওয়া যাক। ধ্রুব আমার প্রতি উত্তরের অপেক্ষা না করে হাত ধরে হাঁটা শুরু করলেন। আমি বাকরুদ্ধ হয়ে তার সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে লাগলাম। ধ্রুবর কাছে আমি হতবাক। হঠাৎ করে আমার এত খেয়াল করছেন। এই নির্দ্বিধায় যখন তখন আমার হাত চেপে ধরে হাসছেন। কান্নার কারণ জানতে চেয়েও আমাকে অস্বস্তিতে ফেলেননি। কিন্তু কেন? এসব কেন করছেন তিনি? কিছুক্ষণ আগে মনের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুভূতিগুলো অস্পষ্ট ঝাপসা হতে লাগলো। মস্তিষ্কে ঘুরতে লাগলো নানা রকম প্রশ্ন আর কিছু নতুন অনুভূতি। এলোমেলো অশান্ত মনটা অবুঝের মতোই প্রশ্ন করল, ধ্রুব কেন এমন করছেন? সব কিছু জেনে শুনেও কেন এত নির্লিপ্ত তিনি? কেন এমন স্বাভাবিক ব্যবহার করছেন? অশান্ত মনটাকে শান্ত করার মতো কোনো জবাব মস্তিষ্ক থেকে খুঁজে পাওয়া গেল না। নিরুত্তর হতাশ মন নিয়েই ধ্রুবর পাশাপাশি হাঁটতে লাগলাম। ফেব্রুয়ারি শেষ সময়। ফাল্গুনের এক উজ্জ্বল দুপুর ধীরে ধীরে আঁধারে নিমজ্জিত হলো। শীতল ঠান্ডা হাওয়া বইতে লাগলো চারপাশে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে রক্ষা পেতে এদিক ওদিক ছুটোছুটি করতে যেতে লাগলো সবাই। আশেপাশের লোকজনের এত অস্থিরতার মাঝেও ধ্রুব নির্বিকার। তার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন হলো না। বৃষ্টির পানি স্পর্শ করতে পারেনি তার নির্লিপ্ততাকে। আধা ভেজা শরীর নিয়ে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমার হাত ধরে হাসছেন। আজ হয়তো আমার হাত ছাড়া পাবে না। আজ সারাক্ষণ আমার হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে রাখার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন হয়তো। চলতে চলতেই আমার চোখ আটকে গেল কিছুটা দূরে রাস্তার ডান পাশে একটা কদম গাছে। অসময়ে ছোট্ট ছোট্ট কদম ফুল, বৃষ্টি স্নাত ভেজা কদম। আমার পূর্ণাঙ্গ দৃষ্টি মনোযোগ সেখানে স্থির হলো। খুব সুন্দর, তাই না? ধ্রুবর কথায় আমি সেই দিকে দৃষ্টি দিয়ে গোল লাগা কণ্ঠে বললাম, অনেক বেশি সুন্দর। ধ্রুব আমার হাত ছেড়ে দিলেন। আমার হুঁশ ফিরল। ধ্রুবর দিকে তাকাতে স্নিগ্ধ হাসি উপহার দিলেন তিনি। শীতল কণ্ঠে বললেন, একদম আপনার মতোই সুন্দর। ধ্রুব একটু থেমে কিছু একটা ভাবলেন। বাপকাতর সঙ্গে বললেন, দাঁড়ান, আমি আসছি। ধ্রুব চলে গেল সেই গাছটার দিকে। ওনার গায়ে জড়ানো খয়েরি রঙের শার্ট। ঝিরিঝিরি বৃষ্টিতে ওনার শার্ট পুরোপুরি না ভিজলেও কাঁধের দিকটা ভিজে একদম চুপচুপে অবস্থা। আমাকে অবাক করে দিয়ে ধ্রুব কদম ফুল ছেঁড়ার চেষ্টা করতে লাগলো। বেশি কষ্ট করতে হলো না। হাত উঁচু করে একবার লাফ দিতেই গাছের ডাল ওনার হাতের মুঠোয় চলে আসলো। অনেকগুলো ফুল থাকা একত্রে সত্ত্বেও তিনি মাত্র 2টি ফুল এনে আমার দিকে বাড়িয়ে দিলেন।
মুখে সহজাত হাসি টেনে নিয়ে গাঢ় স্বরে বললেন, গাছের ফুল গাছেই সুন্দর মানায়, কিন্তু বিষ্ণুস্নাত রমণীর হাতে ভেজা কদম ফুল থাকবে না, এটা বড্ড বেশি বেমানান। তবে আমি গাছ থেকে পারমিশন নিয়েই তার ফুল ছেড়েছি। গাছটা খুব গম্ভীর গলায় আমাকে অনুমতি দিয়েছে, বলেছে দুজন মানুষের জন্য দুটো ফুল দেওয়া যাবে, এর বেশি নিতে চাইলে তার গাছের ফুল হত্যা দেয় আমাকে এই গাছের ডালে পালিশিতে ঝুলতে হবে। ধ্রুবর কথা শুনে আমি ফিক করে হেসে ফেললাম। খেয়াল করলাম ধ্রুবর ঠোঁটের হাসি আরও প্রসারিত হলো। খানিকক্ষণ হাসার পর ফুল হাতে নিয়ে বললাম, আপনি এসব আজবকে চিন্তাভাবনা করেন কিভাবে? মাথায় আসে কিভাবে এসব? বিয়ের আগেই কিছু না কিছু করে এক বাচ্চার বাপ হয়ে গেলাম, সেখানে এসব চিন্তাভাবনা করা তো খুবই তুচ্ছ ব্যাপার। ওনার দাম্ভিকতাপূর্ণ কথায় আমার কপাল কুঁচকে এলাম। ব্রজোড়া মাঝে সুদীর্ঘ রেখা টেনে ফুটে উঠল। ধ্রুবর বাহুতে হালকা আঘাত করে তিক্ত গলায় বললাম, চিহ, রাস্তাঘাটে এসব কী বলছেন আপনি? ধ্রুব আবার শব্দ করেই হাসলেন। প্রাণোচ্ছল হাসিতে ফেটে পড়লেন তিনি। আমার হাত ধরে ফিরতি পথে হাঁটতে হাঁটতে বললেন, আচ্ছা এবার চলুন, বাকি কথা না হয় আমাদের রুমে একা একা ফিসফিস করে বলবো। দমকা শীতল বাতাসে কাঁপিয়ে দিয়ে গেল আমার অর্ধভেজা শরীর। বাতাসের সাথে তাল মিলিয়ে ধ্রুব জঙ্কার তোলা হাসির শব্দে থরথর করে কেঁপে উঠল আমার ভিতরটা। লজ্জারা এসে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল আমাকে। অযাচিত লজ্জায় নুয়ে গেল আমার চোখ দুটো। আমি আটকাতে পারলাম না চোখের লজ্জাভাব, চোখ তুলে চাইতেও পারলাম না। ধ্রুবর এই অসহ্যকর হাসিতে লজ্জারা যেন আরও বেশি উৎসাহ পেতে লাগলো। খুব ইচ্ছে করলো কান দুটো তালা দিয়ে রাখি, কিন্তু তা সম্ভব হলো না। আমাকে লজ্জার কাছে মাথা নত করতেই হলো। আমাকে অসহায় করে দিয়ে ধ্রুব তার অসহ্যকর হাসিতে আমাকে লজ্জায় ফেলতে লাগলো। পেছনের সিটে তোয়ালে আছে, ওটা দিয়ে মাথাটা একটু মুছে নিন। ধ্রুবর কথার মতোই গাড়িতে বসে তোয়ালে দিয়ে মাথা মুছতে লাগলাম। ধ্রুব এসে ড্রাইভিং সিটে বসলেন। তার চুল বেয়ে টকটক করে পানি পড়ছে। আমি তোয়ালে এগিয়ে দিয়ে বললাম, নিন, মাথাটা মুছে নিন। এখন কি বাসায় যাবেন নাকি অন্য কোথাও? ধ্রুব মাথা মুছতে মুছতে উত্তর দিল, না, একেবারে লাঞ্চ করেই ফিরব। আমি আর কিছুই ওনাকে বললাম না। ভিজা শরীর নিয়ে বাসায় ফেরাও ঠিক হবে না, তার চেয়ে বরং আর কিছুটা সময় পার হলেই যাওয়াটা ঠিক হবে। আর এখন ওনার কথা মতো চলাই আমার শ্রেয় মনে হচ্ছে। তুলতুলের আম্মু, আপনার কি অস্বস্তি লাগছে আমার সামনে বসে থাকতে? তখনকার ঘটনার জন্য আমি আপনাকে কিছু বলিনি, এ নিয়েই হয়তো মনে মনে অস্বস্তি বোধ করছেন, তাই না? আমি অপ্রস্তুত ভঙ্গিতে অনবরত কাঁটা চামচ দিয়ে খাবার নাড়তে লাগলাম। খানিকক্ষণ সময় নিয়ে ইতস্ত করে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ধ্রুব মৃদু হাসলেন। টেবিলের উপরে দুহাত তুলে দিয়ে কিছুটা ঝুঁকে এলেন। শান্ত গলায় আমাকে বললেন, শুনুন অনন্যা, আমি আপনার উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করতে চাই না। আমি জানি আপনার জন্য এই মুহূর্তগুলো খুবই কষ্টদায়ক। মনের ভিতরে কষ্ট পুষে রেখে প্রতিটি মুহূর্তে সবার সামনে স্বাভাবিকভাবে থাকা একটা নির্দ্বিধা খুব কঠিন একটা কাজ। আপনি প্রতিনিয়ত এই কঠিন কাজটাই করে যাচ্ছেন, নিজেকে শক্ত রাখছেন। এর মধ্যে আমি আপনার প্রাক্তনের কথা তুলে আপনার মন ভাঙতে চাই না, ক্ষত জায়গায় নতুন করে আঘাত করতে চাই না। আমি চাইলেই পারতাম বিয়ে হওয়ার পরই আপনার উপর স্বামীর অধিকার খাটাতে, অতীত ভুলে যাওয়ার জন্য প্রতিনিয়ত আপনাকে চাপ দিতে বাধ্য করতে। কিন্তু এসব করে কী লাভ? আমি কোনো কাপুরুষ নই যে মেয়েদের উপর জোর খাটাবো। সব কিছুতে জোর খাটানো গেলেও কারো মনের উপর জোর খাটানো যায় না। আপনি আপনার ভালোবাসার মানুষকে হারিয়েছেন বুঝলাম, এই সত্যিটা মেনে নিয়ে নতুন করে সংসার করতেও যথেষ্ট সময়ের প্রয়োজন, এটাও আমি বুঝি। কিন্তু আপনি সেই সময়টুকু পাননি, তাই আমি আপনাকে স্পেস দিচ্ছি, নিজের মতো করে থাকার সুযোগ দিচ্ছি। আপনি যেন নিজেকে গুছিয়ে নিতে পারেন, অতীত মেনে নিয়ে এগিয়ে যেতে পারেন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি আপনার ব্যাপারে উদাসীন, নির্লিপ্ত। আমি প্রতি উত্তরে কিছু বললাম না। ওনার কথাগুলো শুনে হতভম্ব হয়ে বসে রইলাম। ধ্রুব খানিকটা নেড়ে ছেড়ে আবারও বসলেন। আমার সাথে আপনি ফ্রেন্ডলি কথা বলতে পারেন, আমি আপনার হাজব্যান্ড হিসাবে না, আপনার পূর্ব পরিচিত একজন হয়ে কথা বলছি। তোকে তো আমি ছোট থেকেই চিনি, সারাদিন আমার মা আর আপুর পিছনে লেগে থাকতি, আমার পিছনে ঘুরতি আইসক্রিম খাওয়ার জন্য। তুই ভুলে গেলেও আমি কিন্তু বলিনি। ধ্রুবর কথাগুলো বেশ মনোযোগ দিয়ে আমি শুনছিলাম, কিন্তু শেষের কথাগুলো শুনেই হেসে ফেললাম। মানুষটা খুব দ্রুত কথা বলার ধরন পাল্টে ফেলতে পারেন। ওনার নির্লিপ্তি তো এতদিন আমার রাগের কারণ হলেও আজ সব কিছু শুনে ওনার প্রতি শ্রদ্ধা বোধ হলো। খানিকটা ভালো লাগার জন্ম নিল মনে। আমি মুচকে হাসলাম, কোনো কিছুই বললাম না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব, তখনই ধ্রুব চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে বললেন, তাহলে আমার হলে পুরোপুরি আমারই হতে হবে। ধ্রুব অতি স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলছেন। আমি বিস্ময়ের দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইলাম। হঠাৎ করে এই কথার মানে কি? কেন বললেন উনি এই কথা?
রাত হতে হু হু করে শরীরের তাপমাত্রা বাড়তে লাগলো। অসময়ের জ্বর কাবু করে নিল আমাকে। শরীরের ভিতরটা যেন ব্যবসা গরমে সিদ্ধ হতে লাগলো। চোখ দুটো জ্বালা করছে খুব। চোখ মেলে চেয়ে থাকাটাও মুশকিল মনে হচ্ছে। আমি অলস ভঙ্গিতে সিটি আর ম্যাপল পাতায় আলতোভাবে হাত বুলিয়ে চাপা দিয়ে রাখলাম ডায়েরির বাজে। বারান্দা দিয়ে আসা হিমশীতল বাতাসে পুরো রুম যেন হিমঘরে পরিণত হয়েছে। খালি রুম, অন্য কেউ নেই রুমে। তুলতুল খেলতে খেলতে মণিমার রুমেই ঘুমিয়ে পড়েছে। বাসায় আসার পর থেকে আমার সাথে চিপকে লেগেছিল পুরোটা সময়, যেন আমাকে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। রাতে ধ্রুব অফিস থেকে আসার পরে আমাকে ছেড়েছে। ধ্রুবও হয়তো মণিমার রুমেই এখন। আমি দীর্ঘশ্বাস ফেললাম, টেবিলের ড্রয়ারের ডায়েরিটা রেখে উঠে দাঁড়ালাম। কি আশ্চর্য, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু যেন পাচ্ছি না। ক্ষতবিক্ষত হৃদয় যন্ত্রণা যে এত পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সাদাপের বিষাক্ত ভালোবাসায় বিষিয়ে উঠল আমার দেহবন। বিষাক্ত ভালোবাসায় নিজেকে আক্রান্ত করেছি বিগত 3.5 বছর যাবৎ। ধীরে ধীরে সাদাপ নামক ভালোবাসার বিষ একরকম ভয়ঙ্কর রূপ নেবে তার ধারণা ছিল না। গল্পের এক অসহায় আঘাতে জর্জরিত চরিত্র আমি, আর সাদাপ সেই গল্পের অদ্ভুত ভীষণ চরিত্র। আমার প্রতিটি বিষয়ে হিমালয় সমান উদাসীনতা। যখন দেখতে চেয়েছি তখন দূরে সরে গেছে, যখন কথা বলতে চেয়েছি তখন যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ভালোবাসতে চেয়েছে সে এক আকাশ অভিমান ফিরিয়ে দিয়েছে। মানুষ ভালোবেসে কাছে আসতে চায়, অথচ সাদাব দূর থেকে ভালোবাসা অনুভব করতে চায়, দূর থেকে ভালোবাসার গভীরতা বাড়াতে চায়। ভালোবাসা হয় আনন্দ আর সুখের এক রঙিন অনুভূতি, আর সাদাবের ভালোবাসা কষ্টের, অপেক্ষার, অভিমানের ধূসর রঙের অনুভূতি। এটা কি আদৌ ভালোবাসা ছিল, নাকি ভালোবাসা নামক বিষ ছিল? মরণ যন্ত্রণা। মনের অসুখ আর ক্ষতবিক্ষত হৃদয়ের মধ্যে দুর্বল হয়ে পড়েছে আমার বলহীন দেহ। পালা দিয়ে বেড়ে চলছে দেহের তাপমাত্রা। ঠোঁট শুকিয়ে কাঠ হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হাত কপালে রাখলাম। বুঝলাম জ্বর খুব ভালো গতিতেই বেড়ে যাচ্ছে। সরি, একটু দেরি হয়ে গেল। আপুর সাথে অফিসের কাজ নিয়ে কথা বলছিলাম, সময়ের খেয়াল করিনি। আমি দাঁড়িয়ে থেকে পিট করে ধ্রুবর দিকে তাকালাম। তিনি এক নাগাড়ে কথাগুলো বলেই বিছানায় গা এলিয়ে দিলেন। আমার দিকে তাকিয়ে অনুরোধের ভঙ্গিতে বললেন, আমার ফোনটা দেখেছেন তুলতুলের আম্মু? কোথায় যেন রেখেছি আমার মনে নেই, একটু কষ্ট করে খুঁজে দেবেন প্লিজ। আমার শরীর খুব ক্লান্ত লাগছে, তাই আপনাকে বলছি। শুকিয়ে কাট হয়ে যাওয়া গলা দিয়ে আমি ক্ষীণ স্বরে ওনাকে বললাম, হ্যাঁ দিচ্ছি। ধ্রুব খুশি হয়ে গেল। ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসির রেখা আরেকটু প্রসারিত হলো। খানিকক্ষণের জন্য শারীরিক যন্ত্রণা বলে বলহীন শরীর নিয়ে এগিয়ে গেলাম ড্রেসিং টেবিলের দিকে। অফিস থেকে এসে এখানে ফোন রেখেছেন, আর এখনই নাকি ভুলে গেছেন। কি অদ্ভুত, চোখের সামনেই তো ফোন, তবুও পাচ্ছে না, এটা কেমন কথা? আমি ফোন নিয়ে ধ্রুবর কাছে আসতেই মাথা ঘুরে উঠল। জিম ধরে গেল মাথা। চোখের সামনে পুরো দুনিয়াটাই যেন অন্ধকার হয়ে গেল। দাঁড়িয়ে থাকার আর কোনো শক্তিই পেলাম না। তার হারিয়ে ঢলে পড়লাম ধ্রুবর উপর। মিনিট খানেক ধ্রুবর বুকে জিম মেরে পড়ে রইলাম। খানিকক্ষণ পর ধ্রুবর বুকে হাতের বর দিয়ে মাথা তুলে তাকাই। ধ্রুবর ঝাপসা মুখের দিকে স্থির হয়ে চেয়ে রইলাম। চোখ দুটো ভয়ঙ্কর রকম জ্বালা করছে। জ্বরের তীব্র উত্তাপ যেন চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। ইজ ইট কমফোর্টেবল লাইং দেয়ার? ধ্রুবর কথায় আমার উত্তপ্ত চোখ জোড়া বৃষ্ময় গোলাকৃতি হলো। ড্যাব করে চেয়ে রইলাম ধ্রুবর বুক উস্কানো মুখের দিকে। আমাকে নড়তে না দেখে ধ্রুব তার আঙ্গুল দিয়ে আমার ডান হাতে পরপর দুবার গুঁতা দিলেন। হাহাকার ধ্বনিতে বললেন, আমার পার্সোনাল বুক থেকে উঠুন না প্লিজ। আমি ফুঁস করে তপ্ত শ্বাস ফেললাম। ওনার বুকে দু হাতের বর দিয়ে উঠে যেতে চাইলাম। তার আগে ধ্রুব তার দু হাতে আমার গাল চেপে ধরে বাধা দিলেন। ওনার বুকের উপর থেকে আমার ডান হাত নিয়ে নিজের গালে রাখলেন। সাথে সাথে চমকে উঠলেন তিনি। অবাক কণ্ঠে বললেন, আপনার হাতে তো গরম কেন? দেখি তো, কপাল দেখি। ধ্রুব উত্তেজিত হয়ে আমার কপালে হাত রাখলেন। ধ্রুব চমকালেন আমার শরীরের তাপমাত্রা দেখে, আর আমি শিউরে উঠলাম ওনার ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে। ধ্রুব দ্রুত আমাকে তার জায়গায় শুইয়ে দিয়ে তিনি আমার নিচ থেকে উঠে বসলেন। অস্থির হয়ে আমাকে বললেন, আপনার এত জ্বর, আর আপনি চুপচাপ বসে আছেন কেন? আমাকে এতক্ষণ বলেননি কেন? আমি কোনো জবাব দিতেই যেন পারছিলাম না। তার আগে ধ্রুব অপরাধীর ন্যায় গলার স্বর নামিয়ে বললেন, আমার ভুলের জন্যই এমনটা হয়েছে। আমি আপনাকে নিয়ে বৃষ্টিতে ভিজেছি বলে আজকে এমনটা হলো। আমি নেড়েচেড়ে উঠে বসতে চাইলাম, কিন্তু শরীরে সেই শক্তিটুকু আর পেলাম না। ক্লান্ত শরীরের পুরোপুরি বর ছেড়ে দিলাম বিছানায়। অস্পষ্ট স্বরে বললাম, আপনার কোনো দোষ নেই। বাসে ফিরে একটু বেশি সময় নিয়ে আমি গোসল করছিলাম, এই জন্যই হয়তো জ্বর এসে গেছে। আমার কথা শুনে ধ্রুব তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে। ফুস করে একটা শ্বাস ফেলে
বিছানা থেকে উঠতে কড়া গলায় বললেন, ইচ্ছে করছে একটা শর্ট দিয়ে মাথা থেকে সব ভূত বের করে ফেলি, কিন্তু আফসোস সব ইচ্ছে আর পূরণ করতে নেই। আমি চেতন আর অবচেতনের মাঝামাঝি অবস্থান নিয়ে শুয়ে রইলাম। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই চোখ মেলে দেখার সুযোগ হলো না। মুখ ফুটে কিছু বলার শক্তি বোধ হয় হলো না। তবে ধ্রুবর কথাগুলো শুনতে পেলাম স্পষ্ট। শেষ রাতে কেউ তো একজন বুঝতে পারলো আমার পরিস্থিতি, আমার কষ্ট, বিচ্ছেদের ব্যথা। অবশেষে কেউ তো একজন শাসন করছে আমার পাগলামিতে। কেউ এতদিন কেউ খেয়ালই করলো না আমাকে। কেন কেউ বুঝতে পারলো না আমার ভালোবাসা হারানোর কষ্ট? কেন সবার সামনে আমাকে ভালো থাকার অভিনয় করে যেতে হলো? অবচেতন মন আরও কত কত প্রশ্ন উকি দিল। মনে মনেই প্রশ্নের উত্তর খুঁজে আওড়াতে লাগলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। মিনিট খানেক পরে কপালে ঠান্ডা কিছু অনুভব করলাম। ধ্রুব জলপট্টি দিয়ে দিচ্ছেন। আমার উত্তপ্ত মাথায় চলছে শীতল হাতের বিচরণ। মনে মনে কিছুটা অপরাধবোধ কাজ করলো। একটু আগে ধ্রুব বললেন তার ক্লান্ত লাগছে, এখন আবার আমার জন্য এতটা অস্থির হয়ে পড়েছেন। তীব্র শীতল বাতাসের স্পর্শে ঘুমের মধ্যে কেঁপে উঠেছে আমার শরীর। কপাল কুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকাই। চোখ খোলা মাত্রই জানালার দিকে নজর গেল। বাতাসের ঝাপটায় জানালার পর্দাগুলো হেলে দুলে উঠছে। ঘুম জড়ানো ঝাপসা চোখে দেওয়ালের গড়িটি স্পষ্ট দেখা হলো না। শরীর থেকে কম্বল সরে গেছে বলে শীত করছে। গাড় বাঁকিয়ে পাশে তাকাতে ধ্রুবর ঘুমন্ত মুখের দিকে দৃষ্টি আটকালো। আমার মাথার নিচে তার বাঁ হাত বন্দি। আমার ক্লান্ত মস্তিষ্ক কিছুই ঢুকলো না। তার বিন্দুমাত্র হদিস পেলাম না। আমি খুব সাবধানে ওনার হাত থেকে মাথা সরিয়ে নিতে চাইলাম। তার আগে ধ্রুব নেড়ে চেড়ে উঠল। চোখ বন্ধ রেখে ডান হাত দিয়ে কম্বল টেনে আমার গলা পর্যন্ত ঢেকে দিল। কম্বলের উপরে আমার পেটের উপরে হাত রেখে ঘুম পাড়ানোর মতো করে উঠানামা করতে লাগলো। আমি ঘুম জড়ানোর চোখে স্থির হয়ে তাকিয়ে রইলাম। ওনার কর্মকাণ্ড বোঝার চেষ্টা করলাম। উনি কি আমাকে তুলতুল মনে করছেন? তুলতুলকে ঘুম পাড়াতে পাড়াতেই কি তার এমন অভ্যাস হয়েছে? আরও নানান কথা ভাবতে ভাবতে আবারও গভীর ঘুমে তলিয়ে গেলাম। তুলতুল পাখি, মাম্মা অসুস্থ, মাম্মাকে কষ্ট দেয় না, ঠিক আছে? ধ্রুবর কণ্ঠস্বর আর তুলতুলের স্পর্শে আমার ঘুম ভাঙল। সেই সাথে তুলতুলের মাথাটাও বুঝি আমার গলার দিকে আসলো। মুচড়ামুচড়ি করছে আমার গায়ে গা মিলিয়ে। খুব সম্ভবত মেয়েটা চাইছে আমি তাকে জড়িয়ে ধরি। চুপচাপ শুয়ে থাকো তুলতুল পাখি, তুমি না ভালো মেয়ে, একদম তোমার মাম্মার মতো। তাহলে পচা কাজ কেন করছো? নাড়াচাড়া করে না তুলতুল? তোমার মাম্মা ব্যথা পেলে তোমাকে কিন্তু আর তার কাছে আসতে দিব না। আমি এবার চোখ মেললাম। তুলতুলকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিলাম। তুলতুল খুশি হয়ে আমার বুকে মুখ গুজিয়ে চুপচাপ শুয়ে রইল। আমি ধ্রুবর দিকে চোখ ছোট ছোট করে সরু দৃষ্টিতে চাইলাম। ক্লান্ত গলায় বললাম, মেয়েটাকে বকা দিচ্ছেন কেন? আমার কথায় ধ্রুব ভীষণ অবাক হয়ে বললেন, বকা কখন দিলাম? আমি তো ওকে বুঝিয়ে বলছিলাম। এটুকু বয়সে মেয়েটা কি বুঝবে আপনার কথা? আর আপনি আমার কাছে ওকে আসতে দিবেন না বলেই তো হুমকি দিলেন ওকে, আবার বলছেন বকা দেননি। আমি ওনার দিকে ব্রুজোড়া ঈষৎ উঁচু করতেই ধ্রুব হতাশ একটা নিঃশ্বাস ফেললেন। কণ্ঠে একটা উদাসীন ভাব এনে বললেন, মামি মিলে আমার বিরুদ্ধে দল বানিয়েছেন তাই তো? সমস্যা নেই, সবাই তো আপনার দলেই। আরেকটা বাবু হলে ওকে আমার পক্ষ করে নিব, তখন আমার দলও কিন্তু ভারী হবে। ধ্রুবর কথার মাঝেই থেমে গেলেন। আমি বিস্মিত হয়ে ওনার কথার ভাবার্থ বোঝার চেষ্টা করলাম। দ্রুত থতমত খেয়ে অপ্রস্তুত হয়ে বললেন, আমি অফিসে যাচ্ছি, আম্মুকে বলে রেখেছি আপনার খেয়াল রাখবে। আর হ্যাঁ, আগামী 2 দিন আপনার ভার্সিটিতে যাওয়া নিষেধ। ধ্রুব হড়বড়িয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। ভীষণ হতাশায় আমার মুখ চিমসে গেল। সামান্য জ্বরের জন্য 2 দিন ভার্সিটিতে যাওয়া নিষেধ, এটা কেমন কথা? আহামরি কিছু তো আর হয়নি, সামান্য একটু জ্বর হয়েছে। ভাবি, আবারও আসলাম ডাক পিয়নের দায়িত্ব পালন করতে। কি খবর আপনার ভাবি, কেমন আছেন? রাফিন ভাইয়ের কথা শুনে বিরক্তিতে ভাঁজ পড়ল 2 ভ্রুর সংযোগস্থলে। গম্ভীর মুখে কিছুক্ষণ চেয়ে থাকলাম জানালার অপর পাশে দাঁড়িয়ে থাকা রাফিন ভাইয়ের দিকে। মুখ ঘুরিয়ে পাশে বসে থাকা সানির দিকে চেয়ে বাড়ি কণ্ঠে বললাম, সানি তুই ক্লাস কর, আমি এখন যাই, একটু পরে তোর দুলাভাই আমাকে নিতে আসবে। সানির প্রতিউত্তরে অপেক্ষা না করে আমি গম্ভীর্যের সঙ্গে ফাঁক ফেলে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। দরজার কাছে আসতেই রাফিন ভাই অবাক হয়ে বললেন, দুলাভাই নিতে আসবে মানে কী ভাবি? আপনি কিভাবে জানলেন? কি জানার কথা বলছেন আপনি? আমার পাল্টা প্রশ্নে রাফিন ভাই মিলিয়ে গেলেন। আমি বিরক্তিভাব নিয়ে ঘড়িতে টাইম দেখলাম। একদিন পর ভার্সিটিতে এসেছি, কিছুদিন পরে এক্সাম, তাই ক্লাস মিস করতে চাইনি। ধ্রুবকে খুব করে রিকোয়েস্ট করার পর তিনি রাজি হয়েছেন।
তবে তার একটাই শর্ত, অসুস্থ শরীর নিয়ে আজ সব ক্লাস করা যাবে না, 3টে ক্লাস করে ওনার সাথে বাসায় ফিরতে হবে। বাধ্য হয়ে ওনার শর্ত আমি মেনে নিয়েছিলাম। ভাবি, এই যে আপনার জন্য সাদা পিঠা পাঠিয়েছে। আবারও চিঠি, তবে আবার নীল রঙের। আমি হাত বাড়িয়ে চিঠিটা নিতে রাফিন ভাই তাড়াহুড়ো করে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি বাবলিশ ভঙ্গিতেই মাঠের অন্য পাশে এসে একটু বসলাম। ধ্রুবর আশাতে আরও অনেকটা সময় আছে, তা দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা খুললাম। অনু পাখি, তোমার বাউন্ডুলে প্রেমিকের উড়নচণ্ডীর স্বভাবকে পরিবর্তন করার সময় এসেছে। অনু পাখি, আমার ভালোবাসায় তোমার অভিমানকে ভেঙে গড়িয়ে দেওয়ার সুযোগ এসেছে। সময় এসেছে তোমার চোখের জল চষে নেওয়ার। ভালোবাসা এবার রঙিন হবে, তোমার অপেক্ষার অবসান করবে, সকল দূরত্ব গুছে যাবে। আমার তৃষ্ণার্ত চোখ দুটো এবার তোমাকে বউ সাজে দেখে নিজের তৃষ্ণা মেটাবে। মুছে দিব আমি তোমার মনে থাকা সকল কষ্ট। তৈরি তো তুমি তোমার ইচ্ছে আর চাওয়া পাওয়া পূরণ করতে? ইতি তোমার বাউন্ডুলে প্রেমিক। চিঠি পড়া শেষ হতে ফুস করে একটা তপ্ত শ্বাস ফেললাম। অলস ভঙ্গিতে চিঠি ভাঁজ করে ব্যাগে রেখে দিলাম। খুব করে চেষ্টা করলাম এসব নিয়ে আর না ভাবতে। চিঠির কথাগুলো মস্তিষ্ক থেকে বের করে দেওয়ার চেষ্টা করলাম। মন খারাপ করব না, কিছুতেই না। কান্নাও করব না আমি। ব্যাগ থেকে ফোন বের করে তুলতুলে ছবি দেখতে লাগলাম। মেয়েটার মুখ দেখে মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। বিচ্ছেদের দহনে পড়তে থাকা হৃদয়টা হঠাৎ করে শীতল হয়ে গেল। ভালো লাগায় ছেয়ে গেল চারপাশ। অনু পাখি, চিরচেনা সেই পুরনো কণ্ঠস্বর শুনেই বুকটা যেন আমার ধক করে উঠল। হাতুড়ি পেটার মতো করে দুপদাপ করে লাফাতে লাগলো আমার হৃদয়। ফোন থেকে দৃষ্টি তুলে সামনে তাকাতে আমি থমকে গেলাম। তো ভিউয়ার্স, এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।